আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন নাম্বার 24 এ আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার এই জার্নিটাকে এনজয় করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি। দেখতে দেখতে ধীরে ধীরে আমাদের এই জার্নিটা প্রায় শেষের দিকে চলে আসছে। যদি আপনি একদম প্রথম নাম্বার লেসন থেকে 24টা লেসন কমপ্লিট করেছেন এমন হন, আমি বিলিভ করি আপনি হয়তো এটা ফিল করতে পারতেছেন যে সেই 24টা লেসনের পূর্বের অবস্থা আর আজকের অবস্থা কতটা ডিফারেন্ট। যদি এমনই হয়, আপনি যদি এরকম ফিল করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেসনটা। আজকের লেসনটা অনেক গুরুত্বপূর্ণ। পার্ট 1 এ থাকছে টাং টুইস্টার, যা সবসময় থাকে। পার্ট 2 ভোকাবুলারিজ অ্যান্ড রেগুলার ভার্ব। পার্ট 3 মেমোরাইজিং পার্ট, এখানে কাজ বা ওয়ার্ক সম্পর্কিত কিছু ইংরেজি ফ্রেজ বা এক্সপ্রেশন থাকবে। তারপরে ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে হচ্ছে হ্যাং দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সাথে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার আজকে হচ্ছে 22। পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন 50 অ্যান্ড 51। পার্ট 5 কোর স্পিকিং পার্ট, এই পার্টের মধ্যে হচ্ছে পজিটিভ ভার্বস উইথ প্র্যাকটিস চার্জ। পজিটিভ এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ফাউন্ডেশনের জন্য। সো মনোযোগের সাথে লেসনটা করতে হবে, পড়তে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। পার্ট 6 and 7 প্রেজেন্টেশন অ্যান্ড কোয়েশ্চেন্স উইথ আনসারের টপিক হচ্ছে আ প্লেস আই ওয়ান্ট টু ভিজিট, এমন একটা জায়গা যেটা আমি কি করতে চাই, পরিদর্শন বা ভিজিট করতে চাই। পিডিএফ থাকবে কোথায়? কমেন্ট সেকশনের মধ্যে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্রেকিং দ্য সাইলেন্স পার্ট 1 টাং টুইস্টার। প্রথমে মুখের ব্যায়াম করতে হবে 5 মিনিটস, জিহ্বাকে বের করবেন, ভিতরে নেবেন, ঠোঁটের ব্যায়াম করবেন, এভাবে 5 মিনিটস। মুখের ব্যায়াম শেষ করার পর তারপরে আসবেন টাং টুইস্টারের মধ্যে। নাম্বার 1 টাং টুইস্টার। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. 2. If a dog choose shoes, whose shoes does he choose? If a dog choose shoes, whose shoes does he choose? এভাবে প্রত্যেকটা টাং টুইস্টারকে দুটোটা মিলে 5 মিনিটস প্র্যাকটিস করলে এনাফ, অ্যাটলিস্ট 5 মিনিটস। যদি আরও ভালো লাগে অবশ্যই বেশি করবেন। টাং টুইস্টার মুখের জড়তা দূর করার জন্য অনেক কাজে আসে। পার্ট 2 ভোকাবুলারি পার্ট। হ্যাঁ, আমরা প্রায় 2400 মোটামুটি 2400-এর মতো ভোকাবুলারি প্রায় কমপ্লিট করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। যদি প্রত্যেকটা লেসনে 100 করে হয় তাহলে 24টা লেসনে প্রায় 2400 ভোকাবুলারি। হয়তো এখানের প্রত্যেকটা ভোকাবুলারি আপনার জানা চেনা, বাট বিশ্বাস করেন আপনি হয়তো জানতেনও না যে আপনিও 2-2,500 ভোকাবুলারি জানেন বা পারেন। সো এখানে যা যা আছে একদম বেসিক লেভেলের ভোকাবুলারি, বাট আমি চাই আপনি এটা ফিল করেন, সাহস রাখেন ভিতরে যে হ্যাঁ আমিও দৈনন্দিন জীবনে কথা বলার জন্য যে ভোকাবুলারি দরকার এগুলো আমিও পারি। সো আপনিও চাইলে স্পিকিং করতে পারেন। তারপরে যারা IELTS করবেন অবশ্যই প্রত্যেকটা ভোকাবুলারির মিনিংয়ের সাথে স্পেলিং সহ ভালো করে শিখে নেবেন। তারপরে রেগুলার ভার্ব 5টা। একমত হওয়া, এগ্রি, এগ্রিড, এগ্রিড। উপস্থিত হওয়া, অ্যাপিয়ার, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। আবেদন করা, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইজ। ব্যবস্থা করা, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। আক্রমণ করা, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। এরপরে মেমোরাইজিং পার্ট, এখানে ওয়ার্ক সম্পর্কিত কিছু ফ্রেজ আছে। ফিনিশ আপ, শেষ করা, ক্যারি আউট, সম্পন্ন করা। যা যা আছে জাস্ট এগুলাকে ভোকাবুলারির মতো করে ভালো করে শিখে নেবেন। কয়টা আছে? 24। এরপরে ইরেগুলার ভার্ব, স্পিল্ড, ভাগ করা, স্পিল্ড, স্পিল্ড। চড়ানো, স্প্রিড, স্প্রিড, স্প্রেড। তারপরে স্প্রিং, লাফানো, যে স্প্রিং করা বলে না, স্প্রিং, স্প্রাং, এটাকে বলে লাফানো, স্প্রিং করা। আটকানো, স্টিক, স্টাক, স্টাক। হোল ফোটানো বা হচ্ছে কামড় দিয়ে ফুলিয়ে ফেলা যেটা আছে এটাকে বলে স্টিং, স্টাং, স্টাং। তারপরে ফ্রেজাল ভার্ব হ্যাং দিয়ে, হ্যাং আউট, হ্যাং অন, আড্ডা দেওয়া, একটু অপেক্ষা করা, ফোন রেখে দেওয়া, হ্যাং আপ। এই যে আমরা যখন হোয়াটসঅ্যাপে কথা বলি দেখের মধ্যে মধ্যে এটা আসে হ্যাং আপ। হ্যাং আপ মানে কি? ফোন রেখে দেওয়া। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস যা যা আছে এগুলোকে মেমোরাইজিং পার্টের মধ্যে যা যা আছে যেখানে প্রিপোজিশনস, ফ্রেজাল ভার্ব, তারপরে কিছু এক্সপ্রেশন, এগুলোকে ভোকাবুলারি যেভাবে আমরা শিখি এইভাবে ভালো করে শিখে নেবেন, ইনশাল্লাহ কাজে আসবে। এরপরে আসেন সেন্টেন্স স্ট্রাকচার 22।
এই জার্নিতে প্রায় 21টা, আজকেরটা সহ 22টা সেন্টেন্স স্ট্রাকচার আমরা কমপ্লিট করেছি, যেখানে একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানাতে হয়। এই চ্যালেঞ্জের আজকের বাক্যটা কি দেখেন, আই ওয়াজ সাপোজ টু ডু, আমার করার কথা ছিল। অতীতের কোনো একটা বিষয়ে কথা ছিল, আমরা বলি না আমার তোমার সাথে গতকাল বিকেলে বাহিরে বের হওয়ার কথা ছিল, আজ সকালে আমার স্কুলে যাওয়ার কথা ছিল, আমার অফিসে যাওয়ার কথা ছিল। এই যে কথা ছিল, এরকম কোনো একটা কাজের বিষয় ছিল, কথা ছিল কোনো একটা কাজ সম্পাদন করার, এই সেন্সের যে বাক্যগুলো আছে এটা এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, যেহেতু এটা আয়ের সাথে ওয়াজ হয় তাই এখানে ওয়ার হয় নাই, এখানে কি হয়েছে ওয়াজ। তারপরে সাপোজ টু, এরপরে V1, এখানে ডো মানে হচ্ছে কি শুধু ডো না, V1। আমার পড়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু স্টাডি, আমার লেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু রাইট, আমার দেখার আমার দেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ওয়াচ দিস মুভি। ওকে, এরকম ডোটাকে পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। আগে এখানে যেটা আছে এটা দিয়ে একবার প্র্যাকটিস করে চলেন। আমার করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ডু, আমার করার কথা ছিল না আই ওয়াজন্ট সাপোজ টু ডু। আমার কি করার কথা ছিল, ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কি করার কথা ছিল না, ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কি করার কথা ছিল, হোয়াট ওয়াজ আই ওয়াজ সাপোজ টু ডু, আমার কি করার কথা ছিল না, হোয়াট ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কি জন্য করার কথা ছিল, ফর হোয়াট ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কি জন্য করার কথা ছিল না, ফর হোয়াট ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কখন করার কথা ছিল, ওয়েন ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কখন করার কথা ছিল না, ওয়েন ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কোথায় করার কথা ছিল, ওয়ার ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কোথায় করার কথা ছিল না, ওয়ার ওয়াজন্ট আই সাপোজ টু ডু। এরপরে আমার কেন করার কথা ছিল, ওয়াই ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কেন করার কথা ছিল না, ওয়াই ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কিভাবে করার কথা ছিল, হাউ ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কিভাবে করার কথা ছিল না, হাউ ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কাকে করার কথা ছিল, হুম ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কাকে করার কথা ছিল না, হুম ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কার আগে করার কথা ছিল, বিফোর হুম ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কার আগে করার কথা ছিল না, বিফোর হুম ওয়াজন্ট আই সাপোজ টু ডু। এরপর আমার কার পরে করার কথা ছিল, আফটার হুম ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কার পরে করার কথা ছিল না, আফটার হুম ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কার সাথে করার কথা ছিল, উইথ হুম ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কার সাথে করার কথা ছিল না, উইথ হুম ওয়াজন্ট আই সাপোজ টু ডু। কার করার কথা ছিল, হু ওয়াজ সাপোজ টু ডু, কার করার কথা ছিল না, হু ওয়াজন্ট সাপোজ টু ডু। কাদের করার কথা ছিল, হু ওয়ার সাপোজ টু ডু। এই যেখানে বহুবচন মিনিং দেওয়ার জন্য হু ওয়ার আসছে। ওকে, হু ওয়ার সাপোজ টু ডু, কাদের করার কথা ছিল, কাদের করার কথা ছিল না, হু ওয়াজ সাপোজ টু ডু। আমার কোন কাজটি করার কথা ছিল, হুইচ ওয়ার্ক ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কোন কাজটি করার কথা ছিল না, হুইচ ওয়ার্ক ওয়াজন্ট আই সাপোজ টু ডু। আমার কার কাজটি করার কথা ছিল, হুজ ওয়ার্ক ওয়াজ আই সাপোজ টু ডু, আমার কার কাজটি করার কথা ছিল না, হুজ ওয়ার্ক ওয়াজন্ট আই সাপোজ টু ডু। তারপর প্যাটার্ন 4, সেন্টেন্স প্যাটার্ন 50 and 51। এখনো কিছু করা বাকি বা এখনো করা হয়নি, এই সেন্সের যে বাক্য আছে এটা সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 50 দিয়ে বলা যেতে পারে। যেমন আমার কাজ এখনো শেষ করা বাকি, বা এখনো আমি আপনার উত্তরটা পেতে অপেক্ষায় আছি, বা বাকি বা লেট হচ্ছে, এই যে সে এখনো আসেনি, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। তো এই সেন্সের যে বাক্যগুলো হয় এগুলো হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করা লাগে। যেমন সাবজেক্ট, এখানে কি আছে, সাবজেক্ট এম ইজ আর ওয়াজ ওয়ার ইয়েট টু V1 এক্সটেনশন। সাবজেক্ট, তারপরে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে বি ভার্ব বলে। প্রেজেন্টের জন্য এম ইজ আর, অতীতের জন্য ওয়াজ ওয়ার, তারপরে ইয়েট টু, তারপরে কি V1, মনে রাখবেন। এখানে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কাজ এখনো শেষ করা বাকি, প্রেজেন্ট, আই এম ইয়েট টু ফিনিশ মাই ওয়ার্ক, আই এম ইয়েট টু ফিনিশ মাই ওয়ার্ক। সে এখনো উত্তর দেয়নি, শি ইজ ইয়েট টু রিপ্লাই, শি ইজ ইয়েট টু রিপ্লাই, মানে সেই উত্তর দিতে একটু লেট হচ্ছে, এই যে একটা সেন্স আমরা বোঝা, সে এখনো উত্তর দেয় না, এখনো উত্তর দেওয়া বাকি, মানে সে এখনো লিড করতেছে। হ্যাঁ, তো শি ইজ ইয়েট টু রিপ্লাই, সে এখনো আসেনি, হি ইজ ইয়েট টু অ্যারাইভ, আমার বন্ধু এখন আসে নাই, মাই ফ্রেন্ড ইজ ইয়েট টু অ্যারাইভ। আপনার এখনো আসা বাকি বা আপনি এখনো আসেন নাই, ইউ আর ইয়েট টু অ্যারাইভ। ওকে, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি, দে আর ইয়েট টু ডিসাইড, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরপরে অতীতের জন্য কি আছে দেখেন, 8 নম্বরটা দেখেন। 8 নম্বরে কি আছে, সে তখনও বিষয়টা বুঝতে পারেনি, সে তখনও বিষয়টা বুঝতে পারেনি, অতীতের। হি ওয়াজ ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার,
আমি তখনও কি করতে পারি না, বিষয়টা বুঝতে পারি না। আই ওয়াজ ইয়েট টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, ঠিক আছে। তারপরে দে ওয়ার ইয়েট টু কমপ্লিট দ্য টাস্ক, তারা তখনও কাজ শেষ করেনি। এখানে এখনো তখনও, হ্যাঁ, অতীতে হলে বা প্রেজেন্টে হলে এখনো করা হয়নি, আর এটা হচ্ছে অতীতের হলে তখনও করা হয়নি, তখনও একটা কাজ সম্পাদন করা হয়নি। দে ওয়ার ইয়েট টু কমপ্লিট দ্য টাস্ক, তারা তখনও কাজ শেষ করেনি, ঠিক আছে। এবার আসেন 51, মনে করা হয়। মনে করা হয়, দেখেন এখানেও মনে করা হয়, এখানেও মনে করা হয়, বাট প্রথমটাই হচ্ছে বর্তমান বা প্রেজেন্টের একটা অবস্থা বর্ণনা করবে, আপনার দোষ গুণ কিছু একটা। তারপরে মনে করা হয় আগে কিছু করেছে, কিন্তু পরেরটা যেটা মনে করা হয় সেটা হবে কোনো একটা কাজ সম্পাদন করেছে, মানে পাস্ট এক ধরনের আর কি। প্রথমটা দেখেন সাবজেক্ট এমিজার, তথ্য থট টু, তারপরে ভি বি, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট এমিজার সেম, থট টু, এরপরে এখানে হবে হ্যাভ। পার্থক্যটা কোথায়? এখানে হচ্ছে বি, বি মানে হওয়া। তো আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, সুখী হই, দুঃখী হই, একটা আমাদের একটা প্রেজেন্ট একটা সিচুয়েশন থাকে, এটার জন্য বি আসে। কিন্তু যখন কোনো কাজ করা হয় তখন হ্যাভ এর পরে V3। এবার এক্সাম্পল দেখেন, একদম ক্লিয়ার হওয়া যাবে। মনে করা হয় সে সৎ, হি ইজ থট টু বি অনেস্ট, এটা হচ্ছে এই স্ট্রাকচার। এটা শি ইজ থট টু বি অনেস্ট, ওকে। মনে করা হয় সে বুদ্ধিমান, শি ইজ থট টু বি ইন্টেলিজেন্ট। যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন আসলে এরকম অর্থ হবে, বি আসবে। মনে করা হয় সে কিছু একটা, মনে করা হয় সে ডক্টর, মনে করা হয় সে অনেস্ট, ইন্টেলিজেন্ট, এরকম। মনে করা হয় তারা ধনী, দে আর থট টু বি রিচ। কিন্তু এখন যদি এটার দেখি সাবজেক্ট এমিজার থট টু হ্যাভ এর, তাহলে কোথায় দেখেন থট টু হ্যাভ কোথায় আছে? 6 নাম্বার। মনে করা হয় সে টাকা চুরি করেছে, হি ইজ থট টু হ্যাভ স্টোলেন দ্য মানি, হি ইজ থট টু হ্যাভ, মনে করা হয় সে কি করেছে? স্টোলেন, চুরি করেছে কি? টাকা, দ্য মানি। মনে করা হয় সে দেশ ছেড়ে চলে গেছে, শি ইজ থট টু হ্যাভ লেফট দ্য কান্ট্রি। হ্যাভ এর পরে V3, লেফট V3, স্টোলেন অফ V3। আশা করি এক্সাম্পলগুলো বুঝে আসছে। বুঝে না আসলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ বুঝে আসবে। বুঝে আসার পর অবশ্যই সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে আপনি আপনার মতো করে ইংলিশ ভাষাটা শিখেন। আমি জাস্ট এখানে একটা ড্রাইভিং দেখাই দিচ্ছি আপনাকে, তবে রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। এক একটা বাক্যকে নিজে নিজে বিভিন্ন রকমের বানিয়ে নিজের মুখ দিয়ে বলতে হবে, লিখতে হবে, তাহলে না ভাষাটা ইমপ্রুভ হবে, তাই না? আমি তোর ফুল ভাষাটাকে এখানে তুলে ধরতে পারবো না। এবার আসেন পার্ট 5, কোর স্পিকিং পার্ট। মনোযোগ সহকারে এই লেসনটাকে শুনবেন, দেখবেন, প্রয়োজনে 2বার দেখবেন, তারপরেও এই লেসনের জন্য কোনো ধরনের ঘাটতি না থাকে, ওকে। শুনুন, অতীতের লেসনগুলোতে আমরা টেন্স পড়েছি, প্যাসিভ পড়েছি, যাই পড়েছি সবগুলোতে অলমোস্ট কোনো একটা কাজ নিয়ে কথা হয়েছিল না। প্রেজেন্ট হোক, ফিউচার হোক, পাস্ট হোক, কন্টিনিউয়াস হোক, যাই হোক না কেন, মোটামুটি অধিকাংশ লেসনের মধ্যে আমরা কোনো একটা কাজ নিয়ে কথা বলেছি। এখন কাজ তো শুধু আমরা করি তা না, আমি যে কাজ করি শুধু বিষয়টা এমন না, অনেক সময় আমি অনেককে দিয়ে কাজ করাই। ঠিক আপনার বেলায় এমন হয়, আপনি অনেক কিছু করেন নিজে নিজে, বাট কখনো তো এরকমও হয় যে আপনি অন্যকে দিয়ে কাজ করেন। এই যে একটা বিষয়, এই বিষয় নিয়ে যে আলোচনা, এটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নন পজিটিভ ভার্বের আলোচনা। আজকের লেসনটা হচ্ছে এরকম। সো কাজের ইংলিশ কি? ভার্ব। ভার্ব হয় ইংরেজি ভাষায় এখানে 2 ধরনের, একটা হচ্ছে নন পজিটিভ ভার্ব আর একটা হচ্ছে পজিটিভ ভার্বস। নন পজিটিভ ভার্ব কাকে বলে? এমন ভার্ব যেখানে সাবজেক্ট নিজেই কাজটি করে। এই নিজেই বিষয়টা এখানে উল্লেখযোগ্য, সাবজেক্ট নিজেই কাজটি করে। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট, আমি লিখি কি? আ লেটার, একটা চিঠি। এখানে আমি নিজেই লিখি কি? আমি লিখি, অন্য কেউ না। শি ক্লিনস দ্য রুম, সে রুমটা পরিষ্কার করে, সে নিজেই পরিষ্কার করে। মূলত মিনিংটা হচ্ছে এরকম, আমি লিখি একটা চিঠি, সে রুমটা পরিষ্কার করে। সো রুম পরিষ্কার করার কাজটা সে করে, সে অন্য কাউকে দিয়ে করাচ্ছে না। আমি চিঠি লিখি, আমি কাউকে দিয়ে লেখাই না। তো এটা হচ্ছে নন পজিটিভ ভার্ব। কিন্তু এই নন পজিটিভ ভার্ব তো আমরা পড়েই আসছি, এটা চিনে আসছি, কোনো একটা কাজ করা, সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, এরকম। কিন্তু পজিটিভ ভার্বস যেখানে আমরা নিজে করি না বরং অন্যকে দিয়ে করাই। পজিটিভ ভার্বস কাকে বলে? পজিটিভ ভার্ব ব্যবহার করা হয় যখন সাবজেক্ট নিজে কাজ না করে
অন্য একজন বা অন্য কাউকে দিয়ে কাজ করায়। যেমন আই গেট হিম টু রাইট দ্য লেটার, আমি চিঠিটি তাকে, এই যে তাকে দিয়ে লিখিয়ে নেই, আমি চিঠিটি তাকে দিয়ে লিখিয়ে নেই। এখানে চিঠি লেখানোর যে কাজটা এটা আমি করি না, বরং আমি তাকে দিয়ে অন্য আরেকজনকে দিয়ে লিখিয়ে নিই। আই গেট হিম টু রাইট দ্য লেটার। উপরের বাক্যতে ফলো করুন, এই বাক্যের মধ্যে আছে আমি চিঠি লিখি, হ্যাঁ আমি নিজে চিঠিটা লিখি, কিন্তু এখানে হচ্ছে কি আমি তাকে দিয়ে চিঠিটা লেখাই। সো উপরের চিঠি লেখার কাজটা আমি নিজেই করেছিলাম, কিন্তু এখনও চিঠি লেখার কাজটা আমি অন্য আরেকজনকে দিয়ে করাই। তো এটাকে বলে পজিটিভ ভার্বস। সংক্ষেপে মনে রাখো, নন পজিটিভ ভার্ব যেটা আছে এটাকে সাবজেক্ট নিজেই কাজ করে, আর পজিটিভ যেটা আছে এটা সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করায়। এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এই লেসনের আলোচনা মূলত পজিটিভ ভার্ব নিয়ে, ঠিক আছে, এটা মনে রাখবেন। এখানে দেখেন একটা চার্ট আছে। ইংরেজি ভাষায় আমরা যে একটা কাজ নিজে করি বা অন্যকে দিয়ে করাই, এর জন্য মোটামুটি অল্প কিছু কি আছে ভার্ব আছে যেগুলো নিজেই এই অর্থটা প্রকাশ করে। যেমন ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। সো ইট খাওয়া, নিজে খাওয়া, যিনি সাবজেক্ট হবে, যিনি কর্তা, সে নিজে খায়, ইট মানে খাওয়া। কিন্তু অন্য আরেকজনকে খাওয়ানো এটাকে বলে ফিড, ঠিক আছে। রাইজ মানে ওঠা, আর রেজ মানে ওঠানো। একটা হচ্ছে নিজে ওঠা, একটা হচ্ছে অন্য কিছু একটা ওঠানো। সি মানে দেখা, শো মানে দেখানো। সো সি মানে দেখা, নিজে দেখা, আমি দেখি আপনি দেখেন, কিন্তু আমরা যদি কাউকে দেখাই তখন শো বলি, সে আমাকে দেখায়, ঠিক আছে, শো দেখানো। সো এখানে এই কাজগুলো হচ্ছে সাবজেক্ট নিজে করে এরকম প্রকাশ করার জন্য এই ভার্বগুলো এখানে এইদিকে আছে, আর অন্য একজনকে দিয়ে করানো হয় এটা হচ্ছে এইদিকে আছে। কিন্তু মজার বিষয় হলো ইংরেজি ভাষায় এরকম ভার্ব খুবই কম। ইংরেজি ভাষায় এরকম ভার্ব বিশেষ এখানে কয়েকটা আছে, এখানে আরো কয়েকটা ভার্ব আছে যেগুলো একই ভার্ব কিন্তু জায়গা ভেদে পজিটিভ হতে পারে, নন পজিটিভ হতে পারে। যেমন রান মানে দৌড়ানো, আবার রান মানে চালানো, পজিটিভ হয়ে গেল। বার্ন মানে জ্বালা, আবার বার্ন মানে জ্বালানো। তো এখানে যে ভার্বগুলো আছে এই কয়েকটা ভার্ব, এগুলো আছে কিরকম পজিটিভও হতে পারে, নন পজিটিভও হতে পারে। কিন্তু এই যে মাত্র মুসলিমের কয়েকটা ভার্ব আছে, এইগুলোর বাইরে যে আরও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আমরা নিজেও করি, অন্যকে দিয়েও করাই। এগুলো আমরা কেমনে বানাবো? এখানে তো একজন খাওয়া একটা কাজ, তো খাওয়াকে পজিটিভ করার জন্য নন পজিটিভের জন্য ইট আছে, আর পজিটিভের জন্য ফিড আছে। কিন্তু আরও এরকম অনেক ভার্ব আছে যেগুলোর জন্য পজিটিভ নন পজিটিভ দুইটা ফর্ম নাই, অনলি নন পজিটিভ আছে। পজিটিভ কীভাবে বানাবো চলেন দেখে নিই। এই লেসনটার মেন আলোচনা এখান থেকে শুরু। যেমন ধরেন ডো মানে করা, হ্যাঁ, রাইট মানে লেখা। তো রাইট মানে লেখা, লেখানোর কোনো ইংলিশ ওয়ার্ড নাই, আছে কি রাইট, তো রাইট মানে লেখা। তো রাইট এই লেখাটাকে যদি কাউকে দিয়ে লেখানো এরকম অর্থ দিতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারগুলো দরকার, এই টেবিলটা দরকার। ফলো করেন। পজিটিভ ভার্ব হিসাবে মেক, গেট, লেট, হ্যাভ এর ব্যবহার। আমরা যে পজিটিভ বানাবো এর বিভিন্ন ধরন আছে, হ্যাঁ। প্রথমত মেক দিয়ে বানাতে পারি, তারপরে লেট দিয়ে বানাতে পারি 2টা, হ্যাভ দিয়ে বানাতে পারি 3টা, গেট দিয়ে বানাতে পারি 4টা, হেল্প দিয়ে বানাতে পারি 5টা। মূলত এই 4টেই আমাদের কি হয়, কাজে আসে এই 4টা। মেক, লেট, হ্যাভ, গেট, কয়টা, এই 4টা। মেক, লেট, গেট, লেট, হ্যাভ, এই 4টা। সো এই 4টার সাথে দেখেন আরও আছে মেড আছে, উইল মেক আছে, বাকি 2টা করে আছে। এই 2টা এগুলো হচ্ছে মূলত V2 এবং পাস্ট অ্যান্ড ফিউচারের জন্য। যেমন মেক, মেড, উইল মেক, in present, past, future. Let V1, let V3, V2, will, let, future. Have, present, had, past, will have, future. Get, got, will get, এভাবে, হ্যাঁ। ওকে, এবার আসেন আমরা এগুলোকে একটু মনোযোগ সহকারে বোঝার ট্রাই করি কেমনে কি হলো, হ্যাঁ। এই এদিকে যা আছে সবগুলা সাবজেক্ট, কেমন সাবজেক্ট, আর এখানে যা আছে এই টেবিলের ভিতরে এই সবগুলা হচ্ছে, এগুলার সাহায্যে মূলত আমরা পজিটিভ বানাবো। যেমন এদিকে লাস্টে লক্ষ্য করেন, ডো আছে, রাইট আছে, ক্লিন আছে, পেইন্ট আছে। এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর তো কোনো পজিটিভ নাই, সো এগুলোকে আমরা পজিটিভ বানাবো। এর জন্য কি দিয়ে বানাবো, এই মেক দিয়ে, লেট দিয়ে, হ্যাভ দিয়ে, গেট দিয়ে বানাবো, ওকে। কিন্তু এগুলো ব্যবহারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন মেক, মেড, উইল মেকের পার্থক্যটা কি, এগুলোর ব্যবহারটা কেমন। কাউকে বাধ্য করে কোনো কাজ করানো, কাউকে বাধ্য করে কোনো কাজ করানোর জন্য মেক আসতে পারে। আচ্ছা, কোনো কাজ করতে
করতে দিতে অনুমতি দেওয়ার অর্থে এই লেট উইল লেট আসে। দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, কাউকে একটা দায়িত্ব দিয়ে কোনো কাজ করালেন, এই সেন্সের জন্য হচ্ছে হ্যাভ হ্যাড উইল হ্যাভ আসে। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ ফিউচারের জন্য। উৎসাহ দিয়ে কোনো কাজ করানোর জন্য গেট গট উইল গেট আসে। কাউকে কোনো কাজ করতে সাহায্য করা, নর্মালি হেল্পড উইল হেল্প এইসব আসে। এখন দেখেন, আমরা কাউকে দিয়ে কাজ করাই, কখনো বাধ্য করে, এর জন্য মেক আসে, কখনো অনুমতি দিয়ে, এর জন্য লেট আসে, কখনো দায়িত্ব দিয়ে, এর জন্য হ্যাভ আসে, কখনো উৎসাহ দিয়ে, জোর জবরদস্তি না, এর জন্য গেট আসে। সো এই 4টা জিনিস 4 রকমের অর্থ দেয়, এটা মনে রাখবেন। 4টার মধ্যে অন্যকে দিয়ে কাজ করানো, বাট অর্থটা কি হচ্ছে, একটা হচ্ছে জোর করানো, বাধ্য করে, একটা হচ্ছে অনুমতি দিয়ে, একটা হচ্ছে উৎসাহ দিয়ে, একটা হচ্ছে দায়িত্ব দিয়ে। 4ভাবে আমরা কাজ করাতে পারি। তো বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। নিচের দিকে তাকাই, যেখানে আরেকবার দেখেই নেই, নিচ থেকে আসি। চলেন প্রথমে 1 নাম্বারটা শিখে। 1 নম্বরে কি আছে? 1 নাম্বার কক্ষের মধ্যে আছে মেক। প্রথমে মেকটাকে ভালো করে শিখি। দেখেন, মেকের ব্যবহার প্রথমে হবে কি, সাবজেক্ট, তারপরে মেকের পরে ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, তারপরে V1, তারপরে এক্সটেনশন। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাই, মানে এটা এক ধরনের জোর করে কোনো কাজ করানো। সাবজেক্ট, তারপরে মেড উইল মেক, কাউকে বাধ্য করে কোনো কাজ করানো। এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে বস্তুবাচক অবজেক্ট আছে, কিন্তু মেকের ক্ষেত্রে বস্তুবাচক অবজেক্ট বসবে না, কি বসবে, ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম, বা ব্যক্তিবাচক কোনো মানুষের নাম বা কোনো একটা অবজেক্ট ব্যক্তিবাচক বসিয়ে দিবেন। তারপরে এইসব V1 সাথে যা আছে আর কি তা। আমি যদি বলি আই মেড হিম কুক রাইস, অর্থ কি হবে, আমি তাকে দিয়ে ভাত রান্না করিয়েছিলাম, মেড বলেছি। যদি ফিউচার বলি, আই উইল মেক হার রিপেয়ার দ্য কম্পিউটার, আমি তাকে দিয়ে কম্পিউটারটা রিপেয়ার বা ঠিক করাবো। ওকে, উই মেক দেম কি, ডু দ্য ওয়ার্ক, আমরা তাদেরকে দিয়ে কাজটি করাই। উই মেক দেম রাইট আ লেটার, আমরা তাদেরকে দিয়ে একটা চিঠি লেখাই। আর ভবিষ্যতের হলে উইল মেক, ফিউচার পাস্ট হলে মেড। ওকে, এবার এখানে লক্ষ্য করেন, সাবজেক্ট মেক, ব্যক্তিবাচক অবজেক্ট, V1 এক্সটেনশন। আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই না, আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, অতীত, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই নাই, আই ডিডন্ট হিম ডু দ্য ওয়ার্ক। সরি, এখানে আই ডিডন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক হবে। ওকে, আমি সংশোধন করে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি তাকে দিয়ে কাজটি করাবো, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাবো না, আই ওন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক। এবার আপনার কাজ কি হবে, এখানে দেখেন 3 রকমের আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট, এরপরেরটা হচ্ছে ফিউচার। এখানে আপনার কাজটাকে আমি জাস্ট একটা দিয়ে দেখিয়ে দিলাম, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্টের একটা এক্সাম্পল। এখানে একটা দিয়ে 8 রকমের বাক্য বানাতেই হবে, না হয় মনে থাকবে না। আমরা এই রুলস স্ট্রাকচার এসব মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই না, আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই, ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই না, ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কেন তাকে দিয়ে কাজটি করাই, ওয়াই ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কেন তাকে দিয়ে কাজটি করাই না, ওয়াই ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে তাকে দিয়ে কাজটি করাই, হাউ ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে তাকে দিয়ে কাজটি করাই না, হাউ ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এবার এটাকে পাস্ট করে দেন, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাইছিলাম না, আই ডিডন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, ডিড আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এখানে ডোর জায়গার মধ্যে ডিড চলে আসবে। আশা করি ডিডের ব্যবহার অলরেডি আপনি জানেন। তারপরে ফিউচার দিয়ে বলবেন, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই ওন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, উইল আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, ওন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। এভাবে 8 রকমের ফিউচার দিয়ে বানাবেন। এটা হচ্ছে জাস্ট এখানে যে বাক্যটা আছে ডু দ্য ওয়ার্ক, এটা দিয়ে পরে এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আরেকটা নেবেন, ডু দ্য ওয়ার্ক বাদ দিয়ে রাইট আ লেটার। হ্যাঁ, রাইট আ লেটার নেবেন। রাইট আ লেটার নিয়ে এই মেক দিয়ে একবার 8 ভাবে বানাবেন, মেড দিয়ে একবার 8 ভাবে বানাবেন, উইল মেক দিয়ে একবার 8 ভাবে বানাবেন। যেমন আমি তাকে দিয়ে অবজেক্টও পরিবর্তন করবেন, এখানে তো তাকে দিয়েছিল, এখানে আনবেন ইউ দিয়ে, তোমাকে দিয়ে। আই উইল মেক ইউ রাইট আ লেটার, আমি তোমাকে দিয়ে একটা চিঠি লেখাবো, আমি তোমাকে দিয়ে একটা চিঠি লেখাবো না, আই ওন্ট মেক ইউ রাইট আ লেটার। এভাবে
এবার আসেন লেটের ব্যবহার। লেট দোনোটার V1 আর V2 সেম, তারপরে উইল লেট ভবিষ্যতের জন্য, মানে কোনো কাজ করতে অনুমতি দেওয়া। এখানে আসেন সেমভাবে এটাকেও শিখবেন এরকম। এখান থেকে বুঝে নেন কীভাবে ব্যবহার করতে হয় লেটের ব্যবহার। লেট কই, প্রথমে তো এখানে গেট আছে, লেট কই, এই যে লেট এখানে আছে। লেটটা একটু সিরিয়াল মিস্টেক হয়ে গেছে। লেটের ব্যবহার স্ট্রাকচার কি আছে, সাবজেক্ট লেট, তারপরে নাউন বা প্রনাউন যেটা বসবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, তারপরে এক্সটেনশন। যেমন সাবজেক্ট আই, তারপরে লেট নিয়ে আসলাম আই লেট, তারপরে নাউন বা প্রনাউন লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেই। আমি তাকে ফুটবল খেলতে দেই না, আই ডোন্ট লেট হিম প্লে ফুটবল। আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম, আই লেট হিম প্লে ফুটবল। দেখেন আমি তাকে ফুটবল খেলতে দেই, আই লেট হিম প্লে ফুটবল। আর অতীতের জন্য আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম, এটাও আই লেট হিম প্লে ফুটবল। এখানে চেঞ্জটা কেমন হলো, আই লেট যেটা আছে এটা যেরকম এখানে যে লেট আছে সেম, অর্থাৎ লেট এটা এমন একটা ভার্ব যেটা V1 V2 V3 সেম। জাস্ট আপনাকে আগে পরে দেখে বুঝে নিতে হবে। এখানে আমি কেন বুঝে নিলাম, কারণ এখানে আমি তিনটা কাল নিয়ে কথা হচ্ছে, প্রথমটা প্রেজেন্ট নিয়ে, পরেরটা পাস্ট নিয়ে, পরেরটা ফিউচার নিয়ে। সো ডেফিনেটলি প্রথমটা আমি তাকে দিয়ে ফুটবল খেলতে দেই, আমি তাকে ফুটবল খেলতে দিই, আর পরেরটা হবে আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম ফার্স্টের জন্য। আই ডিডেন্ট লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিইনি, আমি তাকে ফুটবল খেলতে দিব। আই উইল লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিব না, আই ওন্ট লেট হিম প্লে ফুটবল। তারপরে এই যেখানে 8 ভাবে দেওয়া আছে, এই 8 ভাবে প্র্যাকটিস করবেন। এখানে জাস্ট প্রেজেন্ট দেওয়া, আপনার কাছে হচ্ছে প্রেজেন্ট দিয়ে প্র্যাকটিস করবেন, পাস্ট দিয়ে প্র্যাকটিস করবেন, ফিউচার দিয়ে প্র্যাকটিস করবেন, যেভাবে আমি মেকের ব্যবহার দেখিয়েছিলাম। এরপরে আসেন, আমি আসলে সবগুলোকে একদম বিস্তারিত বলতে পারতেছি না, যদি নাই বোঝেন আমাকে কল দিবেন, আমি বোঝাই দেবো। বাট এখানে এমনিতে আধা ঘন্টা মনে হয়ে গেছে অলরেডি। তারপরে দেখেন হ্যাভের ব্যবহার, দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, হ্যাভ হ্যাড উইল হ্যাভ, দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো, এই মেকের মতো, বাট এখানে হচ্ছে দায়িত্ব দিয়ে কোনো কাজ করানো। তবে হ্যাভ হ্যাডের ব্যবহারটা এখান থেকে আরেকবার দেখে নেই, কই যে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ এর দুই ধরনের স্ট্রাকচার আছে। পজিটিভ ভার্ব হ্যাভ এর ঠিক পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন কি স্ট্রাকচার হবে, সাবজেক্ট হ্যাভ, পরে নাউন বা প্রনাউন হবে কি ব্যক্তিবাচক, তারপরে V1 প্রেজেন্ট ফর্ম আর কি এক্সটেনশন। যেমন আমি তাকে দিয়ে ইমেল পাঠাই, আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল। এখানে দেখেন হ্যাভ এর পরে কি আছে ব্যক্তি, হিম মানে তাকে দিয়ে না, সো তাকে দিয়ে হলে তাকে কে, এটা তো কোনো জিনিস না, এটা একটা মানুষ ব্যক্তি। সো আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল, আমি তাকে দিয়ে ইমেল পাঠাই। আর যদি বলি আই মেক হিম সেন্ড দ্য ইমেল, তখন সেম তাকে দিয়ে ইমেলটা কি করি পাঠাই, তবে এটা হবে জবরদস্তি করে। আর এখানে হচ্ছে কি দিয়ে, দায়িত্ব দিয়ে। কেমন, আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল, আমি তাকে দিয়ে ইমেল পাঠাই না, আই ডোন্ট হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল। আমি তাকে দিয়ে ইমেল পাঠিয়েছিলাম, আই হ্যাড হিম। এখানে হ্যাভের জায়গায় পাস্ট হলে হ্যাড চলে আসবে, আই হ্যাড হিম সেন্ড দ্য ইমেল, আমি তাকে দিয়ে ইমেল পাঠাইনি, আই ডিডন্ট হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল, আই উইল হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল ফিউচারের জন্য। এরপরে এখানে জাস্ট প্রেজেন্ট দিয়ে 8 ভাবে বাক্য দেওয়া আছে, এই 8 ভাবে আপনি প্র্যাকটিস করবেন। তারপরে প্রেজেন্ট দিয়ে হলে পাস্ট দিয়ে, তারপরে ফিউচার দিয়ে। এখানে জাস্ট সেন্ড দ্য ইমেল আছে, কিন্তু টেবিল থেকে আপনি আরও নিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে হ্যাভের আরেকটা ব্যবহার আছে, হ্যাভের পরে যদি উপরেরটা পড়েছি কি ব্যক্তি, কিন্তু হ্যাভ এর ঠিক পরে যদি বস্তুবাচক হয় তখন স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট হ্যাভ, নাউন বা প্রনাউন হবে কি বস্তু, তারপরে V3। ওকে, ওইখানে কি ছিল, ব্যক্তিবাচক হলে হবে প্রেজেন্ট ফর্ম V1, হ্যাভ নাউন প্রনাউন ব্যক্তিবাচক হলে প্রেজেন্ট ফর্ম, আর এখানে হবে কি V3। আমি আমার গাড়িটি ধৌত করে নেই, আই হ্যাভ মাই কার ওয়াশড, আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছিলাম বা নিয়েছি, আই ডোন্ট হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছি বা নিয়েছিলাম, আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়িটি ধৌত করে নিইনি, আই ডিডন্ট হ্যাভ মাই কার ওয়াশড। ফিউচার হলে আই উইল হ্যাভ মাই কার ওয়াশড। এখানে প্রথম কাজ হচ্ছে, আমি তো বাংলা মিনিং দিয়ে দিছি, বাংলা মিনিংটা পড়বেন, পরে দেখবেন যে কোন স্ট্রাকচারে কেমন মিনিং দিচ্ছে। প্রথমে ওই জিনিসটা মাথায় রাখবেন, একটা হচ্ছে জবরদস্তি করে, আর একটা অনুমতি দিয়ে, আর একটা হচ্ছে উৎসাহ দিয়ে, আর একটা দায়িত্ব দিয়ে কাজ করানো।
এটা তো মাথায় আছে, অলমোস্ট কাজই করানো সবগুলা দিয়ে, বাট এগুলা অর্থটা কোন সেন্সে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাকে আগে মনে রাখেন। তারপরে হ্যাভ, হ্যাড, তারপরে গেট, লেট, মেকের, এগুলো ব্যবহারটা দেখবেন ভালো করে মনোযোগ দিয়ে। আমি চাইলে আপনাকে ডাউনলোড করে আপনার ব্রেনের মধ্যে দিতে পারবো না, আপনি এটাকে অ্যানালাইসিস করবেন, নিজে নিজে বোঝার ট্রাই করেন। দেখেন, আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেল, আমি তাকে দিয়ে ইমেল পাঠাই, এখানে অর্থটা এমনই কেন হলো, এটা একটু মাথায় রাখবেন। এরপর এখানে আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি তাকে দিয়ে গাড়িটা দৌতি করে নিই, কেন এমন অর্থ হলো? সো এমন যেরকম অর্থ হয়েছে কাউকে দিয়ে কোনো একটা কাজ করানো, হ্যাভ দিয়ে করানো, তো এটা বুঝে নেবেন। কার ওয়াশড করা এখানে দায়িত্ব দিয়ে করা হয়েছে, এই সেন্সের মধ্যে বাক্যটা বলছে। আবার কখনো মেক দিয়ে বলা যেতে পারে। ওকে, এবার আসেন পরে কি আছে, পরে আরেকটা আছে কই, আচ্ছা এখন বাকি আছে গেট দিয়ে। ওকে, তারপরে হেল্প আছে, ওগুলো দেখে নেবেন। আর এখানে আমি জাস্ট গেটের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি, কেমন? গেট, গট, এখানে টু আছে একটা, দেখছেন গেটের পাশে, এই টুটা সবসময় ব্যবহার করা হবে না। এই যে গেট, গেট এর দু ধরনের স্ট্রাকচার। পজিটিভ ভার্ব, গেট এর ঠিক পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কি থাকে? গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট, আই গেট হিম, এই যে গেট পজিটিভ ভার্ব, কিন্তু এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এরপরে টু হবে। টু এর পরে কি হবে? ভার্ব ওয়ান বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হবে। টু রাইট দ্য লেটার, আমি চিঠিটি তাকে দিয়ে লিখিয়ে নেই। আই গেট হিম টু রাইট দ্য লেটার, আমি চিঠিটি তাকে দিয়ে লিখিয়ে নেই না। আই ডোন্ট গেট হিম টু রাইট দ্য লেটার, আমি চিঠিটা তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম অতীত, তখন কি হবে? আই গট হিম টু রাইট দ্য লেটার। তার মানে গেটের সাথে টু কখন হয়? যখন গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট হয়। আমি চিঠিটা তাকে দিয়ে লিখিয়ে নিব, আই উইল গেট হিম টু রাইট দ্য লেটার, আমি চিঠিটা তাকে দিয়ে লিখিয়ে নিব না। আই ওন্ট গেট হিম টু রাইট দ্য লেটার। এখানে দেখেন 8 ভাবে প্র্যাকটিসটা দেওয়া আছে, কোনো অবহেলা করা যাবে না। একটা বাক্যকে প্রেজেন্টের জন্য, পাস্টের জন্য, ফিউচারের জন্য প্রত্যেকটা বাক্য দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করতে হবে। আমি তাকে দিয়ে চিঠিটি লেখাই, আই গেট হিম টু রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠিটি লেখাই না, আই ডোন্ট গেট হিম টু রাইট দ্য লেটার। আপনি পড়ে নেবেন 8 ভাবে। এটা শেষ হলে এখান থেকে দেখেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা শেষ হওয়ার পরে চার্টের দিকে চলে আসবেন। চার্টের মধ্যে আসার পর এখান থেকে আরো বাক্য নেবেন। এখানে তো ডু রাইট দ্য লেটার নেওয়া আছে, কি আছে? এটা নেওয়া আছে, রাইট দ্য লেটার। কিন্তু আপনি কি করবেন? এখান থেকে ক্লিন দ্য রুম নেবেন, পেইন্ট দ্য ওয়াল নেবেন, প্রত্যেকটা দিয়ে 3 রকমের বানাবেন। এরপরে যেহেতু স্ট্রাকচার দুইটা, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট দিয়ে। সো আপনাকে দুটোটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন বস্তুবাচক অবজেক্টটা দেখাই নাই মনে হয়, এই যে দেখে নেন। পজিটিভ ভার্ব গেটের ঠিক পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তখন কি হবে? সাবজেক্ট গেটের পরে আর টু হবে না, কি হবে? বস্তুবাচক যে অবজেক্ট হবে নাউন বা প্রোনাউন, তারপরে V3, মানে হ্যাভ এর মতো অনেকটা। তো আমি চিঠিটি লিখিয়ে নেই, আই গেট দ্য লেটার রাইটেন বা রিটেন, আমি চিঠিটি লিখিয়ে নেই না, আই ডোন্ট গেট দ্য লেটার রিটেন। আমি চিঠিটা লিখিয়ে নিয়েছিলাম, আই গট দ্য লেটার রিটেন, আমি চিঠি লিখিয়ে নেই, আই ডিডন্ট গেট দ্য লেটার রিটেন। I will get the letter written, I won't get the letter written. So এরপরে 8 ভাবে এখানে দেওয়া আছে, একটা বাক্যকে 8 ভাবে আমি চিঠিটা লিখিয়ে নেই, আমি চিঠি লিখিয়ে নেই না, হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, না বোধক, প্রশ্নবোধক, ডাব্লিউ কোয়েশ্চেন আছে, এভাবে 8 ভাবে বানাবেন। প্রত্যেকটা দেখেন এখানেও আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনার কাজ হচ্ছে তিনটা টেন্স দিয়ে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটা দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেনের মধ্যে ততটাই বসবে। পজিটিভ ভার্ব এটা এমন একটা লেসন যেটা আমরা পড়ার সময় বুঝি, শিখি, কিছুক্ষণ পর আবার ভুলে যাই, কয়েকদিন পর আর মনে থাকে না। এরকম করলে হবে না। বেসিক ফাউন্ডেশনের কাজই করেন, যেন ফাউন্ডেশন লেভেল 2 তে আর ফাউন্ডেশন লেভেল 1 নিয়ে চিন্তা করতে না হয়। ওকে, আই হোপ শেষ হয়েছে। এবার আসেন, আমি তো PDF দিয়ে দিব, এখান থেকে বুঝে বুঝে পড়ে নেবেন। অর্থ বুঝে প্রত্যেকটা বাক্যকে 8 ভাবে বানাতে হবে। এখানে কিন্তু আমি ট্রান্সলেশন দেই নাই, সো আপনার নিজে নিজে বুঝে ট্রাই করতে হবে। দ্য টিচার মেক্স দ্য স্টুডেন্টস রাইট এসেজ, এখানে দ্য টিচার হলো সাবজেক্ট, তারপরে জোর জবরদস্তি করানোর জন্য মেক আইছে, মেকের সাথে এস আইছে, কারণ কি দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার। তারপরে দ্য স্টুডেন্টস আইছে, একটা অবজেক্ট আছে এখানে, তারপরে V1 এক্সটেনশন মধ্যে এসে অর্থটা কি হবে?
নিজে নিজে দেখবেন। যদি অর্থ না পারেন ট্রান্সলেশন প্রথমে দেখবেন না, উপরে গিয়ে দেখবেন যে মেক দিয়ে কিভাবে অর্থ করা লাগে, এরপরে মেড দিয়ে কিভাবে অর্থ করা লাগে, উইল মেক আছে, তারপরে লেট আছে, সবই তো এখানে আছে না। প্রত্যেকটা দিয়ে উপরে দেখে আসবেন যে কিভাবে অর্থ তুলতে হয়। এখানে আসবেন, আসার পরে প্রথমে অর্থটা বুঝবেন, বোঝার পরে এই প্রত্যেকটা বাক্যকে 8 ভাবে বানাবেন। ঠিক আছে, এবার আসেন আস্কিং এন্ড আনসারিং, প্রশ্ন উত্তরের টপিকটা। আ প্লেস আই ওয়ান্ট টু ভিজিট, একটা জায়গা যেটা আমি ভিজিট করতে চাই। হোয়াট ইজ দ্য প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট, কোন জায়গা যেটা আপনি কি করতে চান, ভিজিট করতে চান। দ্য প্লেস আই ওয়ান্ট টু ভিজিট ইজ, একটা জায়গার নাম বলে দেবেন। দ্য প্লেস, যে জায়গাটি আই ওয়ান্ট টু ভিজিট, আমি ভিজিট করতে চাই, সেটা হচ্ছে কি, বললাম জাফলং। আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ গোয়িং দেয়ার, আমার আই হ্যাভ আমার আছে, সবসময় কি আছে, ড্রিমড অফ গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার স্বপ্ন আছে। বিকজ, কারণ হচ্ছে ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুবই সুন্দর, অ্যান্ড ফেমাস, কি, প্রসিদ্ধ। ওয়ার ইজ দিস প্লেস লোকেটেড, এই জায়গাটি কোথায় অবস্থিত। দ্য প্লেস ইজ লোকেটেড ইন, কোথায়, সিলেট ক্যাপিটাল, বা যে কোনো যেটা, যে প্লেসটাই আপনি বলেন ওই জায়গাটার নাম বলে দেবেন। ইট ইজ ইজি টু রিচ বাই প্লেন, এটা প্লেনের মাধ্যমে পৌঁছা, কি, ইট ইজ ইজি, এটা সহজ, টু রিচ মানে ওখানে পৌঁছানো, বাই প্লেন, বাই ট্রেন অর কার, অ্যান্ড মেনি পিপল ভিজিট ইট এভরি ইয়ার, অনেক মানুষ এটাকে প্রত্যেক বছরই কি করে ভিজিট করে। ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস প্লেস, আপনি কেন এই জায়গাটাকে কি করতে চান, ভিজিট করতে চান। আই ওয়ান্ট টু ভিজিট দিস প্লেস, আমি এই জায়গাটাকে ভিজিট করতে চাই, বিকজ ইট হ্যাজ অ্যামেজিং সিনারি, এটা কি আছে, ইট হ্যাজ, এটার আছে খুবই অসাধারণ কি আছে, দৃশ্য আছে, অ্যান্ড ইন্টারেস্টিং, আকর্ষণীয় কি আছে, অ্যাট্রাকশনস, আকর্ষণ আছে। ইট উইল বি আ মেমোরেবল এক্সপিরিয়েন্স ফর মি, এটা ইট উইল বি, এটা হবে, আর মেমোরেবল, স্মরণীয়, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, ফর মি, আমার জন্য। হু ডু ইউ লাইক টু গো উইথ, আপনি কার সাথে যেতে চান। আই উড লাইক টু গো উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, যে কোনো একটা বলে দেবেন, আমি আমার ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে এখানে যেতে চাই। ট্রাভেলিং টুগেদার, একসাথে ট্রাভেল করা, মেক্স দ্য ট্রিপ, ট্রিপটাকে কি করে, মোর ফান অ্যান্ড এনজয়েবল, এই ট্রিপটাকে আরও বেশি ফান করে তোলে এবং এনজয়েবল করে তোলে। হোয়াট অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু দেয়ার, ওইখানে আপনি কোন ধরনের কাজ করতে চান। আই উড লাইক টু সি দ্য ফেমাস সাইটস, আমি কি করতে চাই, দেখতে চাই, কি, ফেমাস সাইটগুলো দেখতে চাই, ফটোস, টেক ফটোস, ছবি তুলতে চাই, অ্যান্ড এক্সপ্লোর দ্য লোকাল কালচার, লোকাল কালচারকে এক্সপ্লোর করতে চাই। আই অলসো ওয়ান্ট টু ট্রাই দ্য লোকাল ফুড অ্যান্ড এনজয় দ্য অ্যাটমসফিয়ার, আমি আরও চাই কি, লোকাল ফুডকে ট্রাই করতে চাই, অ্যান্ড এনজয় দ্য অ্যাটমসফিয়ার, এবং আবহাওয়াটাকে কী করতে চাই, ওখানকার যে আবহাওয়া আছে ওটাকে কি করতে চাই, এনজয় করতে চাই। হাউ উইল ভিজিটিং দিস প্লেস বেনিফিট ইউ, এই জায়গাটাকে ভিজিট করে আপনাকে কিভাবে বেনিফিট করবে, উইল আসছে ভবিষ্যৎ। ভিজিটিং দিস প্লেস উইল হেল্প মি লার্ন অ্যাবাউট নিউ কালচার্স, ভিজিটিং দিস প্লেস, এই জায়গাটাকে ভিজিট করা, উইল হেল্প মি, আমাকে সাহায্য করবে, লার্ন, শিখতে, কি, অ্যাবাউট নিউ কালচার্স, নতুন কালচার সম্পর্কে, রিল্যাক্স মাই মাইন্ড, আমার কিও করবে, হেল্প করবে, মাইন্ডকে রিল্যাক্স করতে হেল্প করবে, অ্যান্ড ক্রিয়েট ওয়ান্ডারফুল মেমোরিজ, এবং কি করবে, ক্রিয়েট করবে অসাধারণ, ওয়ান্ডারফুল মেমোরিজ, স্মরণীয় বিভিন্ন স্মরণ স্মৃতিকে কি করবে, ক্রিয়েট করবে, দ্যাট আই উইল নেভার ফরগেট, যেটা আমি কখনোই ভুলবো না। হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট ভিজিটিং দিস প্লেস, আপনি কি ফিল করেন, কেমন ফিল করেন যখন ইউ থিঙ্ক অ্যাবাউট ভিজিটিং দিস প্লেস, এই জায়গাটার ভিজিট সম্পর্কে। ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট ভিজিটিং দিস প্লেস, এই জায়গা ভিজিট করার সম্পর্কে যখন আমি ভাবি, আই ফিল এক্সাইটেড অ্যান্ড হ্যাপি, আমি এক্সাইটেড এবং হ্যাপি ফিল করি। আই এম লুকিং ফরওয়ার্ড টু এক্সপ্লোরিং ইট ওয়ান ডে, আই এম লুকিং ফরওয়ার্ড, আমি অপেক্ষায় আছি কি করতে, তো এক্সপ্লোরিং ইট ওয়ান ডে, কোনো একদিন এটাকে এক্সপ্লোর করতে, অন্বেষণ করতে। সো এইভাবে শেষ হলো এটা। তারপরে এখানে প্রেজেন্টেশন আছে, স্টার্টিং করবেন, এন্ডিং করবেন, 3-4 মিনিটের একটা প্রেজেন্টেশন সুন্দরভাবে এই টপিকের উপর রেডি করবেন। আপনি চাইলে নিজ থেকে বানাতে পারেন, নো প্রবলেম, মুখস্থ করার দরকার নাই, কয়েকবার পড়বেন, নিজের মাথার মধ্যে একটা পিকচার ধারণ করবেন ওই জায়গাটা সম্পর্কে, প্রয়োজনে গুগল থেকে ওই জায়গাটা নিয়ে কিছু স্টাডি করবেন, তারপরে নিজের মতো করে সুন্দরভাবে মোবাইলটাকে সামনে রেখে একটা ভিডিও বানাবেন, তারপরে নিজে নিজে শুনবেন। আশা করি এতদিন যদি সেই 1 নম্বর লেসন থেকে কন্টিনিউ করে আসছেন, এমন হলে অবশ্যই সেই প্রথম দিনের ভিডিওটা আজকের ভিডিওটা অনেক তফাৎ হবে। ঠিক আছে, সাথে থাকেন, ইংরেজি ভাষার জার্নিটাকে এনজয় করেন, ফাউন্ডেশনটা শেষ করে দেন দ্রুত, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশন লেভেল 2 শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।